যে রায়ের জন্য আজ সারা বাংলাদেশ তাকিয়েছিল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের দিকে। সবার কাঙ্ক্ষিত একটা রায় ছিল, কি হবে এই রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায়, সেটি নিয়ে আসলে আজকে আমাদের এই ভিডিও। এই রায়তে আসলে কি হলো, বিচারক কি পর্যবেক্ষণ দিলেন এবং একই সঙ্গে সরকার বা রাষ্ট্র কি বলছে, সেই সঙ্গে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, সবকিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম রিশাদ হাসান, আমি নিউজ এবং নিউজ অ্যানালিসিস নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো একেবারে বহুল আলোচিত পল্লবীর যে ঘটনা, রামিসা হত্যা ও ধর্ষণ মামলার যে রায় আজকে হলো, সেই রায় নিয়ে আজ আমরা কথা বলছি। এবং আপনারা এরই ভেতরে জানেন যে যারা এই রায়ের বেশিরভাগ সাধারণ মানুষই কিন্তু এই রায়ের জন্যই আসলে অপেক্ষা করছিলেন। এরকম একটি রায় হয়তো ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায়টি দেবেন এবং সেই কাঙ্ক্ষিত রায়টি কিন্তু পরবর্তীতে ঘটেছে। আমরা সবাই জানি যে এরই ভেতরে এই মামলার যে প্রধান আসামি সোহেল রানা এবং তার সহযোগী তার স্ত্রী স্বপ্না খাতুন, তাদের দুজনকেই কিন্তু মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এবং আজকে দুপুর বেলা 11:30 নাগাদ এই রায়টি ঘোষণা করা হয় এবং 11:30 পরপরই এবং তার পরপরই কিন্তু আসলে আসামি পক্ষের আইনজীবী এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা সবাই কিন্তু কথা বলেছেন। আমরা একটু আসি আসলে আজকের এই রায়ের আবহটা কেমন ছিল, প্রথমে আগে সেটা দিয়ে শুরু করতে চাই। আজ 7ই জুন, আপনি জানেন যে এই রায়টি খুবই নজিরবিহীন রায় বলা হচ্ছে, কারণ খুবই অল্প সময়ের ভেতরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং তারপরে মাত্র 4 কার্যদিবসের ভিতরে যে বিচারিক কার্যক্রম, সেটি কিন্তু ট্রাইব্যুনালে এগিয়ে নেওয়া হয়েছে এবং খুব দ্রুততম সময়ের ভিতরে এই বিচার কার্যকর করা হয়েছে, মানে বিচারের রায় বলা হয়েছে। এবং সেক্ষেত্রে একেবারে যদি আমরা 20 তারিখ থেকে ধরি, মামলা হয়েছিল মে মাসের 20 তারিখে, 24 তারিখে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জুনের শেষ নাগাদ এসে চার্জ গঠন করে ট্রাইব্যুনাল তার বিচারিক কার্যক্রম শুরু করেন এবং তার পরপরই প্রথমে সাক্ষ্য গ্রহণ, চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণ এবং তার পরপরই কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং এরপরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে পরবর্তীতে কিন্তু 7 জুন এই রায়ের দিন ধার্য করা হয়। এবং আজকে সকাল থেকে কিন্তু এই দারা জজ আদালত চত্বরে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছিল, প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য আইন শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থার লোকজনরা সাদা পোশাকে আদালত চত্বরে উপস্থিত ছিলেন। বেলা 10টার কিছু আগে প্রথমে স্বপ্না আক্তারকে নিয়ে আসা হয়, এরপরে কিন্তু সোহেল রানাকে নিয়ে আসা হয় আদালত প্রাঙ্গণে এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে তাদেরকে যখন এজলাসে তোলা হয় 11টার দিকে বিচারক রায় পড়া শুরু করেন। এবার আসেন যে বিচারক যখন রায় পড়ছিলেন তখন তিনি কোন বিষয়গুলোকে খুব জোর দিয়ে বলেছেন। বিচারক যখন রায় পড়ছিলেন সেই সময় কিন্তু খুব জোর দিয়ে বলেছিলেন, প্রথম যে ইস্যুতে কথা বলেছিলেন সেটি হলো যে আসলে হত্যার আগে আসলে রামিসার উপরে যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল সেই বিষয়টি প্রমাণিত হয়েছে, সেটি বলেছেন। এর পরে কিন্তু তিনি আরও বেশ কিছু বিষয়কে সামনে নিয়ে এসেছেন, যেমন বিশেষ করে তার স্ত্রী স্বপ্না, সোহেলের স্ত্রী, সেই স্বপ্না, তিনি একজন নারী হয়ে এই নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতাকে প্রতিহত না করে, প্রতিবাদ না করে তিনি এতে সহযোগিতা করেছেন, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং সেই সঙ্গে সোহেল রানাদের মতো মানুষের কাছে আসলে কোনো শিশুই নিরাপদ নয়, সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং পরবর্তীতে কিন্তু আসলে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এবারে একটা কন্ট্রোভার্সির জায়গা, অনেকে প্রশ্ন করছিলেন যে আসলে স্বপ্নাকে কেন আসলে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সেটি কিন্তু আবার যখন রায় ঘোষণা হয়, রায় ঘোষণার পরে যখন আসামি পক্ষের আইনজীবী কথা বলবার আগে কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি কিন্তু বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন যে আসলে নারী শিশু নির্যাতন দমন আইন 2009 যেটি রয়েছে, সেই আইনে কিন্তু বলা হয়েছে যে আসলে যিনি যদি কোনো কারণবশত কেউ যদি এই ধরনের নির্যাতনে সহায়তা করেন এবং তাতে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু আসলে এই তিনিও কিন্তু একেবারে সমান দণ্ডে দণ্ডিত হতে পারেন এবং সে কারণে কিন্তু আসলে বিচারক সেই রায়টি দিয়েছেন। এবং রায় দেবার আগে কিন্তু তিনি আসলে এই বিষয়টিকে যুক্তি হিসেবে উল্লেখ করেছেন যে
তিনি একজন নারী হয়ে নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা সেটি প্রতিহত না করে, প্রতিবাদ না করে তিনি এই কাজে আসলে সোহেল রানাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন এবং এই লাশ গুম করবার যে প্রচেষ্টা ছিল সেই জায়গায়ও তিনি আসলে সহায়তা করেছিলেন। এই জায়গাগুলো কিন্তু আসলে বিচারক নিয়ে এসেছেন এবং এর পাশাপাশি একটি পর্যবেক্ষণ দিয়েছেন। পর্যবেক্ষণে বলা হচ্ছে যে আসলে দেশ জুড়ে যে আসলে নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা, সেই সহিংসতা প্রতিরোধে আসলে এই রায় একটা অনন্য নজির হয়ে থাকবে এবং একটা ঐতিহাসিক রায় হয়ে থাকবে, এটিও কিন্তু বিচারক উল্লেখ করেছেন এবং সেই বিষয়গুলোকে কিন্তু আসলে সামনে আনা হয়েছে। এবার আসি যে আসলে রাষ্ট্রপক্ষ কি বলছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সরাসরি বলেছেন এক কথায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং তারা বলেছেন যে আসলে জনরায় বাস্তবায়নের যে অভিপ্রায় বা সরকারের যে সদিচ্ছা, সেই সদিচ্ছার একটা বহিঃপ্রকাশও ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে এবং সেই সঙ্গে আইনমন্ত্রী কথা বলেছেন এবং আইনমন্ত্রীও বলেছেন যে আসলে জনগণ আসলে যেভাবে চায় সেই জায়গাটিতে গুরুত্ব এসেছে এবং এই রায়ের মধ্য দিয়ে জনরায়ের যে বিষয়টি সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার যে আসলে এই ধরনের সহিংসতার বিরুদ্ধে থাকবে এবং রাষ্ট্র সবসময় যে আসলে শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে বা সহিংসতা দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, সেটির একটি শক্ত বার্তা এই বিষয়গুলোকে তিনি উল্লেখ করেছেন এবং অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন এবং তিনিও কিন্তু বলেছেন যে উচ্চ আদালতে যখনই যেহেতু এক সপ্তাহের ভেতরে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে আসামি পক্ষের, তো সেক্ষেত্রে কিন্তু তারা উচ্চ আদালতেও যেন আসলে এই মামলাটি খুব দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য আসলে ব্যবস্থা করবেন এবং এর ভিতরে কিন্তু সুপ্রিম কোর্টে ও উচ্চ আদালতে বিচারপতিদের বেঞ্চ গঠিত হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আলোচিত এরকম আরও কিছু ঘটনা, যেই ঘটনাগুলো যেমন সোহাগে জাহান তনু, আসিয়া, ইরা, এদের কথা বলতেই হচ্ছে যে তাদের মামলার বিচার কার্যও কিন্তু এখনও চলমান, কিছু এখনও চার্জশিট দাখিল হয়নি, কিছুর ডেথ রেফারেন্সের অপেক্ষায় আছে, কিছু তদন্তের রহস্য উন্মোচিত হয়নি, এরকম বেশ কিছু ঘটনা কিন্তু রয়েছে। তো সেই জায়গাগুলো নিষ্পত্তি করবার জন্য কিন্তু হাইকোর্টে একটি বেঞ্চ, বিশেষ আদালতের বেঞ্চ গঠিত হয়েছে এবং সেটি কিন্তু আসলে দ্রুত নিষ্পত্তি করবার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। এটি একটি খুবই ইতিবাচক দিক। আমরা জানি যে আসলে বিচার কার্য বিলম্বিত হবার নানাবিধ কারণ থাকে, তদন্তগত কারণ থাকে, একই সঙ্গে বিচারক স্বল্পতা রয়েছে, সেই সঙ্গে ব্যাপক মামলা জট রয়েছে উচ্চ আদালতে এবং সেই সঙ্গে এরকম ঘটনায় কিন্তু আবার যদি মৃত্যুদণ্ড পায় কোনো আসামি তাহলে সেটি আবার ডেথ রেফারেন্সে শুনানি করার বিষয় রয়েছে। তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু আসলে এটা একটা খুবই ইতিবাচক দিক যে এই বিষয়ে সরকার আসলে আরও সোচ্চার হচ্ছে। এটা নিঃসন্দেহে বলা যায় যে আসলে জনগণের জন্য বা একেবারে জনগণের জন্য এটা একটা খুবই ইতিবাচক দিক হয়ে দাঁড়াবে। আচ্ছা, এবার আসি যে আসলে সর্বোপরি এটি আসলে আমাদের সমাজের জন্য কোন মেসেজটা গেল। এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে, কিন্তু এখানে ব্যাখ্যাটা হয়তো এরকম যে রামিসা তো আর আমাদের মাঝে ফিরে আসবে না, কিন্তু তারপরেও এই যে রায়, এই রায়ের মধ্য দিয়ে মানুষের ভেতরে একটি বড় মেসেজ তৈরি হয়। সেই মেসেজটা হলো যে আসলে সমাজে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা এরকম হলে যে আসলে বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে সেই বিষয়টি আসলে প্রতীয়মান হয়। কারণ ইতোপূর্বেও আমি বেশ কয়েকটা ঘটনা উল্লেখ করলাম, ইরা, আছিয়া বা এরকম আরও কয়েকজন আছেন, অনেকেই হয়তো আছেন। তো সেই জায়গাগুলোতে আসলে সাধারণ মানুষের যে সচেতন হবার যে বিষয় রয়েছে এবং বিশেষ করে এরকম ঘটনা প্রতিহত করবার জন্য সাধারণ মানুষের যে অভিপ্রায় সেটি আসলে আরও বেগবান হয়। তার পাশাপাশি আরেকটা ব্যাপার যে সমাজে রাষ্ট্র এরকম ঘটনা আসলে কোন পক্ষ নেবে বা রাষ্ট্র কেমন আচরণ করবে সেটির একটি বহিঃপ্রকাশ এই রায়ের মধ্য দিয়ে ঘটলো এবং সেই সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য বা সাধারণ মানুষের ন্যায় বিচারের প্রতি আস্থা ফেরানোর জন্য এটি একটি অনেক বড় মাইল ফলক হয়ে থাকবে, এমনটা অনেকেই বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন এবং রাষ্ট্রপক্ষের আসামি পক্ষের আইনজীবীও কিন্তু বলেছেন। এবং মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট যে জিনিসটা আসলে সব শেষে বলতে চাচ্ছিলাম সেটি হলো যে আসলে আসামি পক্ষের যিনি আইনজীবী তিনি কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন আদালত প্রাঙ্গণে এবং তিনি বলেছেন যে আসলে আসামি যেহেতু দোষ স্বীকার করে নিয়েছে, আদালত রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। এবং তখন তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যে আসলে আপনি আপিল করবেন কিনা,
বা এরকম কোনো সুযোগ আছে কিনা বা কোনো কথা হয়েছে কিনা, তিনি একদম সাফ বলে দিয়েছেন যে রাষ্ট্র আমাকে এই দায়িত্বটি দিয়েছিল আসামিপক্ষের হয়ে আইনি লড়াই লড়বার জন্য। কিন্তু তিনি আসলে সর্বোপরি এই বিচারক যে রায় দিয়েছেন বা গণরায় যেটি হয়েছে সেটির পক্ষেই ছিলেন, এবং যেহেতু দোষ স্বীকার করে নিয়েছেন, দোষী শাস্তি পেয়েছেন, তাতে তার আর কোনো সমস্যা নেই। এবং তিনি খুব ভালোভাবে উল্লেখ করেছেন যে আসলে এই মামলার যে কার্যক্রম, সেই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং রায় বাস্তবায়ন করবার জন্য আসলে একজন প্রতিপক্ষ থাকবার প্রয়োজন ছিল। তো তিনি যোগ্য প্রতিপক্ষের দায়িত্ব পালন করেছেন, সেটি আসলে তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন এবং খুব প্রফেশনাল একটি আচরণ তিনি করেছেন। এই হচ্ছে আমার কাছে এই পর্যন্তই ছিল। আমরা শেষ পর্যন্ত এটুকু বলতে পারি যে আসলে রামিসা আমাদের মাঝে ফিরে না আসলেও সমাজে এরকম ঘটনায় রাষ্ট্র কোন পক্ষ নেবে সেটির প্রতিচ্ছবি যেমন দেখা গেল, সেই সঙ্গে এই রায়ের মধ্য দিয়ে দেখা গেল ন্যায় বিচার এখনো বাস্তবায়ন করা সম্ভব। অন্যদের ক্ষেত্রেও কি তাই ঘটবে? আমাদেরকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।